আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো সৌদি আরবের পুণ্যভূমিতে ৫ লাখ মার্কিন সেনা মোতায়েনের পেছনের কথা। সৌদি আরবের বিন লাদেন গ্রুপের প্রাক্তন অংশীদার ওসামা বিন লাদেন সৌদি আরবে মার্কিন সৈন্য মোতায়েনের ঘোর বিরোধী ছিলেন এবং সৌদি সরকার যাতে দেশটিতে মার্কিন সৈন্য মোতায়েনের অনুমতি না দেয় সেজন্য অনেক চেষ্টা করেছেন। পরবর্তীতে আল কায়েদা যে মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিল তার নানাবিধ কারণের মধ্যে একটি কারণ ছিল সৌদি আরবের মাটিতে মার্কিন সৈন্যদের উপস্থিতি। সৌদি সরকার জনসাধারণের অসন্তোষ প্রশমিত করার জন্য সৌদি ধর্মীয় নেতাদের সৌদি আরবে মার্কিন সৈন্য মোতায়েনের পক্ষে ফতোয়া দেওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী সৌদি ধর্মীয় নেতারা ফতোয়া জারি করেন যে মার্কিন সৈন্যরা ইসলামকে রক্ষা করার জন্য সৌদি আরব আসছে। আয়তনে পশ্চিম এশিয়ার বৃহত্তম দেশ সৌদি আরব 1938 সালে তেল আবিষ্কারের পর রাতারাতি সম্পদশালী রাষ্ট্রে পরিণত হয়। যদিও দেশটির 95% অঞ্চলই মরুভূমি এবং আয়তনের অনুপাতে জনসংখ্যার পরিমাণ অত্যন্ত কম, এজন্য সৌদি সরকার সবসময় তুলনামূলকভাবে জনবহুল প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বারা আক্রান্ত হওয়ার আতঙ্কে ছিল। স্নায়ুযুদ্ধের সময় সৌদি আরবের উত্তরে জর্ডান ও ইরাক, উত্তর পূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ পূর্বে ওমান এবং দক্ষিণ ও উত্তর ইয়েমেন অবস্থিত ছিল। এই রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র সমাজতান্ত্রিক দক্ষিণ ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো ছিল না, কিন্তু সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্রগুলো সম্পর্কে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তখনও তৈরি হয়নি। 1990 সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেনও একত্রিত হয়। বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ 1969 সালে সৌদি আরবের ইতিহাসে প্রথম জনগণনা করেন। সৌদি আরবের জনসংখ্যার পরিমাণ দেখে তৎকালীন বাদশাহ বেশ মর্মাহত হন এবং সৌদি আরবের জনতাত্ত্বিক দুর্বলতা যাতে বহির্বিশ্বের কাছে প্রকাশ না পায় তাই সংখ্যাটি দ্বিগুণ করে প্রকাশ করেন এবং পরবর্তীতে অনুষ্ঠিত প্রতিটি আদমশুমারির ফলাফলও ছিল মিথ্যা। সরকারি তথ্যমতে 1990 সালে সৌদি আরবের জনসংখ্যা ছিল 1,60,00,000, কিন্তু সৌদি গোয়েন্দা সংস্থা জেনারেল ইন্টেলিজেন্স প্রেসিডেন্সির পরিচালক তুর্কি বিন ফয়সাল জানান এ সময় সৌদি আরবের প্রকৃত জনসংখ্যা ছিল মাত্র 50 লাখের সামান্য বেশি। খুব স্বাভাবিকভাবে সশস্ত্র বাহিনীতে যোগদানের উপযুক্ত লোকের সংখ্যাও ছিল খুব কম, ফলে সৌদি সশস্ত্র বাহিনীর সংখ্যাগত দিক থেকে ছিল বেশ দুর্বল। এ সময় উত্তরাঞ্চলীয় প্রতিবেশী রাষ্ট্র ইরাকের জনসংখ্যা ছিল 1,70,00,000-এর কিছু বেশি। প্রতিবেশী দেশগুলোর মধ্যে একমাত্র ইরাকেরই সৌদি আরব আক্রমণ করার সামর্থ্য ছিল। সে সময় ইরাকের ছিল বিশ্বের 4র্থ বৃহত্তম সশস্ত্র বাহিনী। ইরাকি সেনাবাহিনীতে মোট সদস্য সংখ্যা ছিল 9,55,000, যাতে 20টি স্পেশাল ফোর্স ব্রিগেড সহ 53টি ডিভিশন ছিল। এছাড়া ইরাকি পপুলার আর্মি, রিপাবলিকান গার্ড ও স্পেশাল রিপাবলিকান গার্ড, আধা সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিলিশিয়া বাহিনীগুলোতে আরও প্রায় 6.5 লক্ষ সৈন্য ছিল। ইরাকের ছিল 5,700 ট্যাঙ্ক, 3,000 কামান, 700 যুদ্ধ বিমান ও হেলিকপ্টার এবং একটি শক্তিশালী এয়ার ডিফেন্স বাহিনী। বিশেষ করে ইরাকের রিপাবলিকান গার্ড বাহিনীতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ কয়েকটি ডিভিশন ছিল। ইরাকি সামরিক সক্ষমতা সম্পর্কে সৌদি সরকার সম্পূর্ণ সচেতন ছিল এবং এজন্য ইরাকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছিল। এ সময় সৌদি আরব ইরাকের চেয়ে ইরানকে নিজেদের জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করত। 1989 সালে সৌদি আরব ও ইরাক একটি পারস্পরিক অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করে। ইরাক ইরান যুদ্ধ চলাকালে ইরাকের মূল অর্থনৈতিক মিত্র ছিল সৌদি আরব। এ সময় সৌদি আরব ইরাককে প্রায় 31 বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া সৌদি জনসাধারণের মধ্যে ইরাকি রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন বিশেষ জনপ্রিয় ছিলেন। সাদ্দাম হোসেনের তীব্র ইসরায়েল বিরোধী মনোভাব এবং পশ্চিম বিদ্বেষী বক্তব্যগুলো আরব বিশ্বের বহু মানুষ বিশেষভাবে পছন্দ করত। এর ফলে সাদ্দাম কখনো সৌদি আরব আক্রমণ করতে পারেন এ আশঙ্কা কারো মনে ছিল না। জনসংখ্যাগত দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য সৌদি আরব বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এবং সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ক্রয় করে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীনের কাছ থেকে বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অস্ত্রশস্ত্র ক্রয় করে। প্রতিরক্ষা খাতে দুর্নীতি ও অস্ত্র ব্যবসায় জড়িত হয়ে সৌদি রাজপরিবারের সদস্যদের অনেকে আরও বিত্তশালী হয়ে ওঠে। 1980-র দশকে সৌদি আরব 50 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তোলে। মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর তাদের বৈদেশিক সদর দপ্তর তৎকালীন পশ্চিম জার্মানি থেকে সৌদি আরবে স্থানান্তর করে। তারা সৌদি সশস্ত্র বাহিনী এবং ন্যাশনাল গার্ডের জন্য ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং সদর দপ্তর নির্মাণ করে। 1985 সালে সৌদি আরব আল ইয়ামামা অস্ত্র চুক্তি নামে ইউকের সাথে একটি অস্ত্র চুক্তি স্বাক্ষর করে, যা ছিল ইউকের ইতিহাসের সর্ববৃহৎ অস্ত্র চুক্তি। এই চুক্তি অনুযায়ী ইউকে সৌদি আরবকে 96টি টর্নেডো স্ট্রাইকার, 24টি টর্নেডো এয়ার ডিফেন্স ভ্যারিয়েন্ট, 50টি BAE হক এবং 50টি পিলেটাস PC-9 যুদ্ধ বিমান সরবরাহ করে। তদুপরি যুক্তরাজ্য সৌদি আরবকে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও নৌযান সরবরাহ করে এবং সৌদি আরবের বিভিন্ন সামরিক অবকাঠামো নির্মাণ করে দেয়।
1980-র দশকের শেষ দিকে সৌদি সশস্ত্র বাহিনী প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে কোনো আক্রমণ প্রতিহত করার মতো প্রচুর পরিমাণ সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিল, কিন্তু সৌদি সশস্ত্র বাহিনীতে প্রশিক্ষণ এবং সৈন্য সংখ্যার ঘাটতি ছিল। জনসংখ্যা কম হওয়ার কারণে সৌদি সশস্ত্র বাহিনীর আকৃতি যথেষ্ট বড় ছিল না এবং সৈন্যদের প্রশিক্ষণের মান ছিল অত্যন্ত নিম্নমানের। এবারে মূল প্রসঙ্গ, ইরাক কুয়েত দ্বন্দ্ব। ইরাক কুয়েতকে ঐতিহাসিকভাবে ইরাকীয় ভূমি হিসাবে বিবেচনা করত। 1990 সালে ইরাক ও কুয়েতের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দুই দেশের সীমান্তবর্তী তেল ক্ষেত্রগুলোর মালিকানা নিয়ে রাষ্ট্র দুটির মধ্যে বিরোধ দেখা দেয়। ইরাক ও তার যুদ্ধোত্তর অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে তেলের মূল্য বৃদ্ধির জন্য তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলোকে অনুরোধ জানালেও কুয়েত তাতে সম্মত হচ্ছিল না। ইরান যুদ্ধের সময় ইরাক কুয়েতের কাছ থেকে $14 বিলিয়ন ঋণ নেয় এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক দুরবস্থার কারণ দেখিয়ে এই ঋণ মওকুফ করার জন্য কুয়েতকে চাপ দিচ্ছিল, কিন্তু কুয়েত তাতে রাজি ছিল না। সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ 1990 সালের 31 জুলাই ইরাকি ও কুয়েতি প্রতিনিধিদের একটি বৈঠকের সমঝোতার ব্যর্থ চেষ্টা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র সাদ্দামের সঙ্গে আলোচনায় ইঙ্গিত দেয় যে ইরাক ও কুয়েতের মধ্যে দ্বন্দ্বে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা অবলম্বন করবে। সারা বিশ্বকে অবাক করে সাদ্দাম হোসেনের কুয়েত দখল সৌদি সরকারকে আতঙ্কিত করে তোলে। কিংকর্তব্য বিমর্ষ সৌদি আরবের সরকার নিয়ন্ত্রিত প্রচার মাধ্যম এই খবর পর্যন্ত প্রকাশ করেনি। 1990 সালের 2 আগস্ট ইরাক কুয়েত আক্রমণ করে মাত্র 2 দিনের মধ্যে ক্ষুদ্র রাষ্ট্রটি দখল করে নেয়। ইরাকের কুয়েত আক্রমণের 1 সপ্তাহ পর সৌদি গণমাধ্যমে খবরটি সম্প্রচার করে। সৌদি আরব কয়েক দশক ধরে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য তাদের হাজার হাজার কোটি মার্কিন ডলার সমমূল্যের সহায়তা প্রদান করছিল, কিন্তু ইরাকের কুয়েত দখলের পর দেখা গেল ইয়েমেন, লিবিয়া, তিউনেশিয়া, আলজেরিয়া, সুদান, জর্ডান এবং পিএলও সকলে ইরাককেই সমর্থন করছে। ইরাকের কুয়েত আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের নিঃসঙ্গতা স্পষ্ট হয়ে ওঠে। ইরাকের কুয়েত দখলের ফলে সৌদি আরবের দীর্ঘদিনের দুঃস্বপ্ন বাস্তবে রূপ নেয়। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত তেলক্ষেত্রগুলোর কয়েক মাইল দূরেই ছিল কুয়েতে মোতায়েনকৃত ইরাকি বাহিনীর অবস্থান। ইরাকি ট্যাঙ্ক বহর সৌদি সীমান্ত অতিক্রম করে সৌদি তেলক্ষেত্রগুলো দখলে নিলে সৌদি আরবের পক্ষে কিছুই করা সম্ভব হতো না। সৌদি ন্যাশনাল গার্ডের 1000-এরও কম সংখ্যক সৈন্যের একটি ব্যাটালিয়ন তেলক্ষেত্রগুলো পাহারা দিচ্ছিল। সে সময় সৌদি আরবের সৈন্য সংখ্যা ছিল মাত্র 58,000। প্রচুর অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হলেও তারা ইরাকি সৈন্যদের মতো সুপ্রশিক্ষিত ও অভিজ্ঞ ছিল না। এই শক্তি দিয়ে বিশ্বের 4র্থ বৃহত্তম সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করা ছিল এক অসম্ভব ব্যাপার। সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাছে একটি পথই খোলা ছিল, সৌদি আরবের মাটিতে মার্কিন সৈন্য মোতায়েন করা। ইরাকি কুয়েতি দ্বন্দ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বেশ বিতর্কিত। ইরাকের কুয়েত আক্রমণের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এই দ্বন্দ্বে নিরপেক্ষ থাকবে বলে ইঙ্গিত দিয়েছিল, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করে। যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ অবস্থান ইরাককে কুয়েত আক্রমণ করতে উৎসাহিত করেছিল, কিন্তু ইরাক কর্তৃক কুয়েত দখলের পর মার্কিন যুক্তরাষ্ট্র কুয়েতি তেল ভান্ডারের উপর ইরাকের নিয়ন্ত্রণকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে আখ্যায়িত করে এবং কুয়েতকে ইরাকি দখল থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরাককে কুয়েতের থেকে সৈন্য প্রত্যাহারে বাধ্য করতে ব্যর্থ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় এবং এজন্য সৌদি আরবের সৈন্য মোতায়েন করতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা শুরু করে। সৌদি রাজপরিবার সৌদি আরবে মার্কিন সৈন্য মোতায়েনের বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত ছিল। যুবরাজ ও ন্যাশনাল গার্ডের প্রধান প্রিন্স আবদুল্লাহ সৌদি আরবের মাটিতে মার্কিন সৈন্য মোতায়েনের ঘোর বিরোধী ছিলেন, কারণ তার বিশ্বাস ছিল একবার ঘাঁটি স্থাপন করলে আমেরিকানরা আর কখনো সেখান থেকে সরবে না। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নাইফের মতে মার্কিন সহযোগিতা ছাড়া সম্ভাব্য ইরাকি আক্রমণ থেকে সৌদি আরবের রক্ষা পাওয়া অসম্ভব। হাজার হাজার কুয়েতি শরণার্থী সৌদি আরব এসে পৌঁছালে তাদের কাছ থেকে সৌদি জনসাধারণ কুয়েতি ইরাকি সৈন্যদের দ্বারা সংগঠিত খুন, লুণ্ঠন, অপহরণ ও ধর্ষণ সম্পর্কে জানতে পারে। তবুও সৌদি জনসাধারণের একটি অংশ তাদের রাষ্ট্রে মার্কিন সৈন্য মোতায়েনের পক্ষপাতী ছিল না। সৌদি আরবে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র দুটি স্থান মক্কা মদিনা অবস্থিত এবং মুসলিমদের এই পবিত্র ভূমি সুরক্ষার জন্য অমুসলিমদের সহায়তা নিতে হবে, এই ধারণাটি রক্ষণশীল সৌদি জনগণকে আতঙ্কিত করে তোলে। তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডিক চেনি এবং মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডার জেনারেল নরম্যান শোয়ার্টজকভ একদল উপদেষ্টা সহ জেদ্দায় আসেন এবং সৌদি বাদশাহ ফয়সালের সঙ্গে সাক্ষাৎ করেন। উদ্দেশ্য ছিল সৌদি আরবে মার্কিন সৈন্য মোতায়েনের ব্যাপারে বাদশাহকে রাজি করানো। শোয়ার্টজকভ সৌদি বাদশাহকে স্যাটেলাইট থেকে প্রাপ্ত কুয়েতে মোতায়েনকৃত ইরাকি বাহিনীর চিত্র দেখান।
তার মতে কুয়েতে 3টি ইরাকি আর্মার্ড ডিভিশন এবং অতিরিক্ত পদাতিক সৈন্য অবস্থান করছিল। তিনি যুক্তি দেখান যে কুয়েতের মতো ক্ষুদ্র রাষ্ট্র দখল করে রাখার জন্য এত সৈন্য মোতায়েনের প্রয়োজন নেই এবং ইরাক কুয়েতে এত সৈন্য মোতায়েন করেছে সৌদি আরব আক্রমণ করার উদ্দেশ্যে। সৌদি গোয়েন্দা সংস্থাও এ সময় জানায় যে ইতিমধ্যে বেশ কয়েকটি ইরাকি গোয়েন্দা দল সৌদি আরবের সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশ করছিল। এর ফলে ইরাক সৌদি আরব আক্রমণ করার জন্য তথ্য সংগ্রহ করছে এই ধারণা সৌদি রাজপরিবারের সদস্যদের মধ্যে দৃঢ় হয়। ডিক চেনি মার্কিন রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেন ইরাকি হুমকি অবসান ঘটার সঙ্গে সঙ্গে অথবা সৌদি বাদশাহ যখন চাইবেন তখনই মার্কিন সৈন্যদের সৌদি আরব থেকে প্রত্যাহার করে নেওয়া হবে। মার্কিনীদের এই প্রতিশ্রুতির পর অবশেষে সৌদি বাদশাহ ফাহাদ সৌদি আরবের মাটিতে মার্কিন সৈন্য মোতায়েনের অনুমতি প্রদান করেন। 1990 সালের সেপ্টেম্বরে মার্কিন সৈন্যরা সৌদি আরব আসতে শুরু করে এবং অপারেশন ডেজার্ট শিল্ড নামে 5 লক্ষাধিক মার্কিন সৈন্য সৌদি আরব এসে পৌঁছে। প্রাথমিকভাবে সৌদি আরবকে রক্ষা করার জন্য নিয়োজিত হলেও 1991 সালে কুয়েতকে ইরাকি দখলদারিত্ব থেকে মুক্ত করার অভিযান শুরু হয়। অপারেশন ডেজার্ট শিল্ড পরিণত হয় অপারেশন ডেজার্ট স্টর্মে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ইরাকি সামরিক বাহিনীকে বিধ্বস্ত করে দেয় এবং কুয়েত থেকে ইরাকি সৈন্যদের বিতাড়িত করে। কিন্তু সৌদি আরব থেকে মার্কিন সৈন্য কখনোই পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। প্রথমে ইরাকে নো ফ্লাই জোন কার্যকর করার জন্য, পরবর্তীতে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের অংশ হিসাবে এবং বর্তমানে ইরানের সঙ্গে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর দ্বন্দ্বের প্রেক্ষাপটে সৌদি আরবে মার্কিন সৈন্যদের উপস্থিতি বজায় রাখা হয়েছে। বর্তমানে সৌদি আরবে কমপক্ষে 5টি মার্কিন সামরিক ঘাঁটি আছে।